স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। দেশের বিভিন্ন জেলায় হাম আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে, হাসপাতালগুলোতে উৎকণ্ঠায় মানুষ। জ্বালানি তেল নিয়ে বেকায়দায় সব শ্রেণীর মানুষ, অনেক স্থানে অবৈধভাবে মজুত করা তেল জব্দ। এবারে বিস্তারিত। পাকিস্তানে যাওয়া ইরানি প্রতিনিধি দলের বিমানে খালি আসনগুলো সাজানো ছিল নিহত শিশুদের ছবি, রক্তমাখা স্কুল ব্যাগ, জুতা আর ব্যক্তিগত স্মৃতিচিহ্ন দিয়ে। গত ২৮ ফেব্রুয়ারি দক্ষিণ ইরানের মিনাব শহরের একটি বালিকা বিদ্যালয়ে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় ১৬৮ স্কুল শিক্ষার্থী নিহত হয়। নিহত শিশুদের স্মরণে ইরানি প্রতিনিধি দল পাকিস্তানের ইসলামাবাদে আলোচনার সময় তাদের বিমানটির নামকরণ করে মিনাব ১৬৮। শুক্রবার রাতে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের নেতৃত্বে ইসলামাবাদে অবতরণ করে বিমানটি। এই প্রতিনিধি দলে আরও রয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, প্রতিরক্ষা কাউন্সিলের সচিব, ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এবং কয়েকজন আইন প্রণেতা। দেশের খবর। দেশের বিভিন্ন জেলায় হামে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি অব্যাহত রয়েছে। রাজশাহীতে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৭ জন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ জন। চিকিৎসাধীন আছেন ১৫৪ জন। হামে আক্রান্ত হয়ে পাবনায় নতুন করে ১৬ শিশু রোগী ভর্তি হয়েছে। জেলার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ৭২ জন। এক মাসে এই হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে ২১৮ জন হাম আক্রান্ত রোগীকে। গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৭ শিশু ভর্তি হয়েছে। একই সময় সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ২২ জন। বরগুনায় গত ২৪ ঘন্টায় নতুন করে হাম সন্দেহে আরও ৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। কুড়িগ্রামে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে ৩৪ শিশু। এর মধ্যে হাম শনাক্ত হয়েছে ৫ জনের। আজও দেশের বিভিন্ন জেলার ফিলিং স্টেশনগুলোতে গ্রাহকদের ভোগান্তি দেখা গেছে। তবে অ্যাপের মাধ্যমে তেল দেয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে বলে জানান গ্রাহকরা। উত্তরের জেলা গাইবান্ধায় জ্বালানি তেল সরবরাহ না থাকায় বেশিরভাগ ফিলিং স্টেশন বন্ধ। যেসব ফিলিং স্টেশনে তেল দেওয়া হচ্ছে সেখানে দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে। বিভিন্ন ফিলিং স্টেশনে পেট্রোল অকটেন নেই উল্লেখ করে ব্যানার টাঙিয়ে রাখা হয়েছে। নওগাঁয় অ্যাপের মাধ্যমে তেল দেওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে পাম্পগুলোতে। গ্রাহকদের দাবি সকল জেলার সব ফিলিং স্টেশনে অ্যাপ চালু করার। এদিকে পটুয়াখালী কলাপাড়ায় ২০০ টাকা লিটার দরে পেট্রোল বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ৩০,০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রাজধানীর অনেক ফুটপাতই হকারের দখলে, ফলে মূল সড়ক দিয়ে চলতে হয় পথচারীদের। এতে যান চলাচল বিঘ্নিত হয়, ঘটে দুর্ঘটনা। যানজট ও বিশৃঙ্খলা দূর করতে প্রশাসন মাঝে মাঝে উদ্যোগ নিলেও আবার তা দখল হয়ে যায়। একটি ফুটপাত যার মালিক সাধারণ পথচারীরা, কিন্তু রাজধানীর অধিকাংশই ফুটপাত দখল করে বসে আছে ভ্রাম্যমাণ দোকান ও হকাররা। বাধ্য হয়ে সাধারণ পথচারীরা যান চলাচলের রাস্তা দিয়েই হাঁটছে। মিরপুর ১০ নম্বর এলাকায় সকাল ১০টা থেকেই বসে হকারদের দোকান। বিকালে পথচারীদের চলাচলের সুযোগ প্রায় বন্ধ হয়ে যায়। ১০ ফুট ফুটপাতের ৬ ফুট দখল করার পরও হকারদের দাবি পথচারীদের চলাচলে কোনো অসুবিধা হয় না। এনে আল্লাহর রহমতে কোনো পথযাত্রী অন্তরে অবজেকশন দেয় না। আমরা এই যে ১৯ বছর ধরে এই জায়গায় দোকানদারি করতেছি, কোনো অবজেকশন নাই। আপনারা এই যে দেখেন না রোড কত ফাঁকা, কোনো সমস্যা হয় না আল্লাহর রহমতে এই জায়গায়। পথচারীরা জানার উপায় না থাকায় কষ্ট করেই চলতে হয় তাদের। বুঝতে পারছেন, এই যে দোকানপাট যেগুলো আছে সেগুলোর কারণে আজকে রাস্তা অনেক প্রায় দখল হয়ে যাচ্ছে ফুটপাতগুলো। তো সেই কারণে আজকে মানুষজন যারা হাঁটবে তারা আসলে সুস্থভাবে হাঁটতে পারছে না। এখন আমার তো ফুটপাত দিয়ে যাওয়ার মতো অবস্থা, ফুটপাত তো পুরোপুরি ব্লক করে রাখছে। ফুটপাত দিয়ে যাচ্ছে কারা, যাদের কোনো কিছু কেনাকাটার প্রয়োজন আছে বা যাদের তাড়াহুড়া নাই তারা যাচ্ছে। আর আমি তো ফুটপাত দিয়ে আমার তো যাওয়া সম্ভব না, এই জন্য আমার কি উপায়, কি রাস্তা দিয়ে তাড়াহুড়ো যাইতে হবে। ফুটপাত দখল, আমি ফুটপাতে উঠছিলাম, ওখান দিয়ে রোদ দেখে ওখানে চেষ্টা করছিলাম, কিন্তু দোকানপাটের কারণে রাস্তাটা এমনভাবে ব্লক, ওখানে আমি হাঁটতে পারি নাই। না পারার কারণে আমার কষ্ট করে রোদে হাঁটতে হচ্ছে। পরিকল্পনাবিদের মতে রাজধানীর ৭০% ফুটপাতই হকারদের দখলে। মাঝে মাঝে প্রশাসন দখলমুক্ত করলেও আবার তা দখল হয়ে যায়। হকাররা যারা ফুটপাতে বসেন তারাই তো আসলে মূল গল্পের একমাত্র চরিত্র না। এই গল্পে
এলাকার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য আছেন যারা মাসোহারা নেন, আছে এলাকার অনেক রাজনৈতিক চক্র যারা এখান থেকে রেগুলার 200-300 টাকা করে একটা ছোট ছোট স্পেস থেকে তারা টাকা নিচ্ছেন, এবং মাস শেষে দেখা যাবে যে কোটি কোটি টাকার বাণিজ্য হচ্ছে ফুটপাতের। এই যে যারা অবৈধভাবে যারা এখান থেকে একটা টাকা পয়সা ইনকাম করছেন, হকাররা এই গল্পের ছোট একটা চরিত্র, কিন্তু কেন্দ্রীয় চরিত্র না। কেন্দ্রীয় চরিত্র হচ্ছে এই যে চক্রটা, এই চক্রটাই কি করে, যখন কয়েকদিন পর পর ফুটপাত উচ্ছেদ করা হয় তখন তারাই কিন্তু তাদেরকে আবার বসার ক্ষেত্রে তাদেরকে উৎসাহ দেয় এবং তাদেরকে অনেক সময় বাধ্য করে যে হ্যাঁ তুমি বসো, আমি সকল প্রোটেকশন দিব। ঢাকা পরিবহন কর্তৃপক্ষ বলছে আবাসিক এলাকায় 6 ফুট, শিল্পাঞ্চলে 8 ফুট ও অতি গুরুত্বপূর্ণ অঞ্চলে 13 ফুট ফুটপাত রয়েছে, যার বেশিরভাগই হকারদের দখলে। আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশজুড়ে চাঁদাবাজদের তালিকা তৈরি করা হচ্ছে বলে জানিয়েছে র্যাব। তালিকা প্রস্তুত শেষে সব অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি। দুপুরে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক MZM ইন্তেখাব চৌধুরী বলেন, সাম্প্রতিক সময়ে র্যাব স্বাধীনভাবে কাজ করছে এবং কোনো ধরনের রাজনৈতিক চাপ নেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় চাঁদাবাজদের একটি তালিকা তৈরির কাজ শুরু হয়েছে বলে জানান তিনি। এছাড়া কল্যাণপুরে একটি হাসপাতালের চিকিৎসকের কাছ থেকে চাঁদা দাবির অভিযোগের বিষয়ে র্যাব জানায় বিষয়টি প্রথমে পুলিশের কাছে গেছে এবং তা যাচাই চলছে। চাঁদাবাজদের একটি লিস্ট তৈরি করি, যেটা আনবায়াসড লিস্ট তৈরি হবে, এবং এই লিস্ট তৈরি করার পরে এই লিস্টের আওতাধীন প্রত্যেক অপরাধীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। বর্তমানে বলতে পারি যে আমাদের কাছে বর্তমানে এই ধরনের কোনো রকমের রাজনৈতিক প্রেশার নেই, এবং গত জুলাই আগস্টের পর থেকে র্যাব এই ধরনের মানবতা বিরোধী কোনো ধরনের কাজে সংশ্লিষ্ট হয়নি। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামের পতেঙ্গার 15 নম্বর ঘাট এলাকা থেকে প্রায় 15 কোটি টাকা মূল্যের 5 লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব 7। এ সময় 9 জন মাদক কারবারিকে আটক করা হয়। শনিবার দুপুরে চট্টগ্রামে সংবাদ সম্মেলনে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে কতিপয় মাদক কারবারি কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক বিক্রির জন্য পতেঙ্গা ঘাটের দিকে আসছে। এই তথ্যের ভিত্তিতে শুক্রবার মধ্যরাতে র্যাবের একটি দল ওই এলাকায় পৌঁছায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ফিশিং বোট নিয়ে মাদক ব্যবসায়ীরা কৌশলে পালানোর চেষ্টা করে, কিন্তু 5 জন রোহিঙ্গা ও 4 জন বাংলাদেশি সহ মোট 9 জনকে আটক করতে সক্ষম হয় র্যাব। আইনগত ব্যবস্থা নিতে তাদেরকে স্থানীয় থানায় হস্তান্তর করার কথাও জানিয়েছে র্যাব। খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির বিশেষ অভিযানে 1400 রাউন্ড গোলা বারুদ জব্দ করা হয়েছে। বিজিবি জানায়, শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পানছড়ি ব্যাটালিয়ন 3 বিজিবির অধীনস্থ বৌদ্ধ মণিপাড়া বিওপির একটি টহল দল কাঁঠালতলী যাত্রী ছাউনি এলাকায় অবস্থান নেয়। বিকেল আনুমানিক 4টার দিকে সীমান্ত সড়ক দিয়ে দুটি মোটরসাইকেলে 4 জন ব্যক্তি ওই এলাকায় প্রবেশ করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজনরা মোটরসাইকেল ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় 1400 রাউন্ড গোলা বারুদ উদ্ধার করে বিজিবি। শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন বলেছেন, প্রশ্নপত্র ফাঁস হলে ব্যবস্থা নেওয়া হবে। দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে এসএসসি ও সমমান পরীক্ষা 2026 উপলক্ষে রাজশাহী শিক্ষা বোর্ড এবং রাজশাহী অঞ্চলের মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সাথে মত বিনিময় করেন তিনি। এ সময় শিক্ষামন্ত্রী বলেন, বিদ্যালয়গুলোতে সিসি ক্যামেরা লাগানো হবে। শিক্ষকরা ঠিকমতো ক্লাস নেন কিনা সিসি ক্যামেরা দিয়ে তা পর্যবেক্ষণ করা হবে। ছাত্ররা কমপ্লেন করলো যে শিক্ষকরা ঠিকমতো ক্লাসে আসে না, ঠিকমতো পড়ায় না। আবার শিক্ষকরা কমপ্লেন করলো শিক্ষার্থীরা আসে না, এরা ক্লাসে অ্যাটেন্টিভ না। ক্লোজে ক্যামেরা লাগাবেন, রেকর্ডিং থাকবে আর্কাইভে। আমি আপনার কাছ থেকে ব্লুটুথের মাধ্যমে আপনার পাসওয়ার্ড নিয়ে আমি ওই ক্লাসগুলি দেখবো শিক্ষকরা কী করে, ছাত্ররা কী করবে, কারণ আমাদের তো মনিটরিং করতেই হবে, কোনো তো বিকল্প নেই।
লক্ষ্মীপুরে তেওয়ারীগঞ্জে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে অটোরিকশা চালক ফরহাদ হোসেনকে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে 3 জনকে। শনিবার ভোররাতে সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। নিহত ফরহাদ হোসেনের বাবা বাদী হয়ে অজ্ঞাত আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ওয়াহিদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অটোরিকশা চালক ফরহাদ হোসেন হত্যা মামলায় 3 জনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের অভিযান চলছে। ঢাকার আশুলিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলির ঘটনায় দায়ের করা মামলায় 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও 5 রাউন্ড গুলি। শনিবার সকালে গ্রেফতার ব্যক্তিদের আশুলিয়া থানা থেকে 5 দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। জানা গেছে, গেল 7 এপ্রিল ভোরে আশুলিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শুটার বাপ্পি গ্রুপ পারভেজ নামে একজনকে গুলি করে। এতে পারভেজ গুলিবিদ্ধ হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে এই ঘটনায় ভুক্তভোগীর ভাই বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা দায়ের করেন। ঢাকা ট্রাভেল মার্ট 2026-এ মালয়েশিয়া হেলথ কেয়ার প্যাভিলিয়ন অংশ নিয়েছে। উদ্বোধন করেছেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ান হাইকমিশনার। রাজধানীর সোনারগাঁও হোটেলে 9 এপ্রিল থেকে 3 দিনের এই আয়োজন করা হয়। মালয়েশিয়া হেলথ কেয়ার প্যাভিলিয়ন চিকিৎসা বিষয়ক দক্ষতা এবং বিশেষায়িত চিকিৎসা সক্ষমতা প্রদর্শন করে। ন্যাশনাল হার্ট ইনস্টিটিউট, মাহকোটা মেডিকেল সেন্টার, IHH হেলথ কেয়ার মালয়েশিয়া, KL ফার্টিলিটি সেন্টার এবং সানওয়ে মেডিকেল সেন্টার সহ মালয়েশিয়ার শীর্ষস্থানীয় স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো তাদের বিশেষায়িত স্বাস্থ্যসেবা এবং চিকিৎসা সক্ষমতা উপস্থাপন করেছে। গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ উৎপাদনে নতুন সম্ভাবনা দেখছেন রাজশাহীর কৃষকরা। সরকারি প্রণোদনায় উচ্চ ফলনশীল জাতের পেঁয়াজ নাসিক N53 চাষ করে সফলতার স্বপ্ন বুনছেন তারা। এতে কমতে পারে বিদেশ নির্ভরতা, ফলে সাশ্রয় হবে বৈদেশিক মুদ্রা। গ্রীষ্মকালে দেশের বাজারে পেঁয়াজের বীজের সংকট দেখা দেয়, তাই ভারত সহ বিভিন্ন দেশ থেকে তা সংগ্রহ করা হয়। এই অবস্থার পরিবর্তনে এগিয়ে এসেছে রাজশাহীর চাষিরা। সরকারি প্রণোদনায় উচ্চ ফলনশীল নাসিক N53 জাতের পেঁয়াজ চাষের মাধ্যমে আশার আলো দেখছেন তারা। নাসিক N53 জাতের পেঁয়াজ সংগ্রহ করতে সময় লাগে 60 থেকে 80 দিন। এরপর প্রায় 4 মাস সংরক্ষণ করে অক্টোবর-নভেম্বরে বীজ উৎপাদনের জন্য তা পুনরায় রোপণ করা হয়। এবছর রাজশাহীতে 300 বিঘা জমিতে 300 জন কৃষকের মধ্যে গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ উৎপাদন কার্যক্রম চলছে। প্রতি কৃষককে দেওয়া হয়েছে উন্নত জাতের বীজ, সঙ্গে সার, কীটনাশক ও ছত্রাকনাশক। প্রাথমিকভাবে প্রতি বিঘা জমি থেকে 100 কেজি বীজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আমার কাছে মনে হচ্ছে এটাতে ভালো ফলন হবে। যদি এটা আল্লাহ কোনো ইয়ে না দেয়, তাহলে ইন্ডিয়ান নাসিক N53 বীজের জন্য আমাদেরকে আর অপেক্ষা করে থাকা লাগবে না। এখন আমাদেরকে সরকার এসে দিয়েছে 1 কেজি করে বীজ দিয়েছে, সার দিয়েছে। আমরা নিজেই যত্ন করেছি, করেছি, থোপা করেছি, সব কিছু করেছি। এটা জানে আর আমরা ইন্ডিয়ার কাছে যাইতে না হয়। তবে আমরা নিজেরাই চেষ্টা করছি যে বীজটা যেন হয়, সবারই উপকার হবে এবং সরকার আমাদেরকে প্রচুর হেল্প করছে। মাঠ পর্যায়ে চাষিদের সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে বলে জানালেন কৃষি কর্মকর্তা। আমরা বিভিন্ন সময় চেষ্টা করে যাচ্ছি কৃষি বিভাগ কৃষকদেরকে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষাবাদের জন্য। সরকার এই ক্ষেত্রে 1 বিঘা জমিতে বীজ এবং সার দিয়ে সহায়তা করছে। এই কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করতে পারলে বছর জুড়ে পেঁয়াজ বীজের সংকট থাকবে না বলে মনে করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এই প্রোগ্রাম যদি আমরা সফলতার সাথে যদি আমরা বাস্তবায়ন করতে পারি আর সার্বিক এনভায়রনমেন্ট বলি আবহাওয়া অনুকূল পরিবেশে থাকে, তে আমরা গ্রীষ্মকালীন পেঁয়াজের যে বীজ নেওয়া যে একটা বিড়ম্বনা, সেটা থেকে আমরা পরিত্রাণ পাবো বলে আমরা আশা করি। নাসিক N53 জাতের পেঁয়াজ বীজ উৎপাদনের ফলে আমদানি নির্ভরতা অনেকটাই কমে আসবে বলছেন সংশ্লিষ্টরা। সঞ্জিদা স্নিগ্ধা, দীপ্ত, বার্তা কক্ষ। বৈশাখী মেলার অন্যতম আকর্ষণ রঙিন কাগজের ফুল। নববর্ষের আগে সব ফুল তৈরিতে ব্যস্ত সময় পার করছেন নওগাঁর আত্রাই উপজেলার জামগ্রামের কারিগররা। যুগ যুগ ধরে এই পেশার সাথে জড়িত এই গ্রামের বাসিন্দারা।
নওগাঁর আত্রাই উপজেলার জামগ্রামে প্রবেশ করতেই চোখে পড়বে কেউ রোদে রং করা রঙিন কাগজগুলো শুকাচ্ছে, আবার গাছের ছায়ায় গোল হয়ে বসে নারী পুরুষরা ফুল তৈরি করছে। টাইম, সূর্যমুখী, মানিকচান, গোলাপ, শাপলা, কলস, শিকল, ঘূর্ণি ও চরকি সহ প্রায় ৩০ ধরনের রঙিন ফুল কাগজ দিয়ে তৈরি করা হয়। গ্রামের প্রায় ৩৫০ পরিবার এই ফুল তৈরি করে জীবনযাপন করে আসছে। বিশেষ করে নারীরা সংসারের কাজের ফাঁকে কাগজের ফুল তৈরি করে, আর পুরুষরা বিভিন্ন মেলাসহ সারা বছরই দেশের বিভিন্ন স্থানে ফেরি করে এসব ফুল বিক্রি করে। তবে বৈশাখের মেলাতে ফুলগুলোর চাহিদা বাড়ে, বেশি বিক্রি হয়। কারিগররা জানান, বর্তমানে ফুল তৈরির উপকরণের দাম বৃদ্ধি পাওয়ায় লাভ অনেকটাই কমে গেছে। পড়াশোনার ফাঁকে ফাঁকে একটু বাবা আমাকে সাহায্য করি। বাবা এগুলো ফুল অনেক বিভিন্ন জায়গায় নিয়ে যে বিক্রি করে। পয়লা বৈশাখের দিন তো আর নাই, আর সামনে কয়েকটা দিন খুবই গ্রামের চাপ, আমরা রান্নাবাড়ি করে কামকাজ করে এগুলো বানাই। ফুলের ব্যবসা করে সংসার চালাই, বা এই ফুলের দাম বাড়ানোর কারণেই অনেকেই অন্য জায়গায় চলে গেছে। আগে যেরকম পরিমাণে বিক্রি হতো বা লাভ হতো, এখন সেই পরিমাণে না। কি জন্য? যে ফুলের উপকরণের দামগুলো বেড়ে গেছে। বেড়ে যাওয়ার কারণে আমরা বেশি দামে বেচতে পারতেছি না। আগের যে রেট 5 টাকার ফুল 5, 10-এর ফুল 10, ওটাই আছে, কিন্তু আমাদের ফুলের উপকরণের দাম বেড়ে গেছে, এতে লাভের পরিমাণটা কম। শত বছরের এই গ্রামীণ শিল্প টিকিয়ে রাখতে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা নিশ্চিত করা জরুরি বলে মনে করেন স্থানীয়রা। আফরিদ হাসান, দীপ্ত, বার্তা কক্ষ। শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। দেশের বিভিন্ন জেলায় হাম আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে, হাসপাতালগুলোতে উৎকণ্ঠায় মানুষ। জ্বালানি তেল নিয়ে বেকায়দায় সব শ্রেণীর মানুষ, অনেক স্থানে অবৈধভাবে মজুত করা তেল জব্দ। এ ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।